সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শান্তিবাড়ির বিশেষ লাইভ মেয়েদের কথা মেয়েদের জন্য। আপনারা সবাই আশা করি ভালো আছেন। কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, কিন্তু এর ভেতরেও ভালো থাকতে হবে, ভালো থাকার চেষ্টা করতে হবে। তার চেয়েও বেশি নিজের সমস্যাটা জানতে হবে, নিজেদের মানসিক যে স্বাস্থ্য, আমাদের যে মানসিক স্বাস্থ্য সে ব্যাপারে সচেতন হতে হবে। আমরা নিজের শরীরের যত্ন নিই, কিন্তু মনের যত্ন নিতে ভুলে যাই, কিংবা মনের যত্ন নিতে চাইলেও অনেক সময় আমরা জানি না যে মনের যত্ন কিভাবে নিতে হয়। এই সব কিছু মিলেই আমাদের মানসিক স্বাস্থ্যের একটা বিরাট ক্ষতি নিজেদের অজান্তেই করে ফেলি, কিন্তু শেষ পর্যন্ত ভালো আমরা সবাই থাকতে চাই। মনের স্বাস্থ্যের জন্য সবার আগে জরুরি জানা মনের বিভিন্ন অসুখ সম্পর্কে জানা। মনের একটি অসুখের নাম ADHD। আমরা সবাই জানি ADHD এর কথা, অনেকেই হয়তো শুনেছি, নামটি শুনেছি, শব্দটি শুনেছি, এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা মনে করি ADHD শিশুদের একটি অসুখ। সাধারণত শিশুদের মধ্যে ADHD দেখা যায়, কিন্তু আমরা এটা জানি না যে অনেক বড়দেরও ADHD রয়েছে, এবং বড়রা এই ADHD এর ফলে নানান রকম সমস্যায় ভোগে, নানান রকম কষ্টের মধ্যে দিয়ে যান, অনেক ক্ষতি হয়ে যায় তাদের, অনেক কিছু ঘটে যায় জীবনে। এই ADHD জীবনে একটি বড় সমস্যা হয়ে উঠতে পারে। আজকে তাই নারীর কথা, নারীর জন্য অনুষ্ঠানে আমরা বেছে নিয়েছি অ্যাডাল্ট ADHD এই বিষয়টিকে। আর আমার সঙ্গে আছেন শান্তিবাড়ির মনোবীর, আমাদের সবার প্রিয় অর্পিতা দাস। অর্পিতা দি, তোমাকে স্বাগত জানাচ্ছি মেয়েদের কথা মেয়েদের জন্য অনুষ্ঠানে। তুমি কেমন আছো? ভালো আছি। তোমাকেও স্বাগত, আর দর্শকদের সকলকে শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা দিদি। এবং তোমাকে দেখলে আমার মন ভালো হয়েছে। এটা একটা আমাদের সবারই হয় আসলে, হ্যাঁ, কিন্তু তুমি যখন হাসো তখন আমাদের আরো বেশি ভালো লাগে। তো এইটা আমি একটু বলতে চাইলাম, কারণ আমি আসলে এই কথাটা তোমাকে বলার সুযোগ পাই না। আজকে আমি আর তুমি দুজন মিলে বসলাম, সেজন্য মনে হলো যে এই কথাটা একটু বলে ফেলাই যায়। এবং অনেক ধন্যবাদের মধ্যে আমি, এবং তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে। আমাদের শান্তিবাড়ির একটা ব্যাপার হচ্ছে যে আমরা সবাই খুব চেষ্টা করি যে এমন একটা পজিটিভ ভাইব থাকুক, শান্তিবাড়িতে আসলেই যেন সবার ভালো লাগে। তো যাই হোক, আজকে আড্ডা মারতে বসেছি দিদি, এবং আমি শুরুতে যেটা বলছিলাম যে অ্যাডাল্ট ADHD নিয়ে আমরা কথা বলবো। অ্যাডাল্ট ADHD তে যাওয়ার আগে আমি একদম মোটা দাগে তোমার কাছে জানতে যাবো ADHD জিনিসটা, এটা নিয়ে তুমি আমাকে একটু বলো। ADHD তো একটা সংক্ষিপ্ত রূপ, হ্যাঁ, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার। বাংলায় যদি আমি বলি, অতি চঞ্চলতা এবং অতি অস্থিরতা জনিত। তো এটা সাধারণত কিন্তু এটা শিশুদের মধ্যেই আমরা বেশি, যেটা তুমি একটু আগে বললে, যে শিশুদের মধ্যেই আমরা এটা বেশি। আসলে এটা কিন্তু শিশুদের মধ্যেই শুরু, আর্লি চাইল্ডহুডেই এটা শুরু হয়, এবং এটা কিন্তু এটার লাইফ টাইম পর্যন্ত চলতে পারে। তো এই ADHD তে আমরা সাধারণত তুমি যদি জানতে চাও যে আসলে কি আমরা দেখি, আসলে মেইনলি দেখি যে একটা বাচ্চা হয়তো অতিরিক্ত চঞ্চল হয়ে ছুটি করতেছে, ক্লাসে ঠিক মতো বসতেছে না, যদিও ক্লাস চলছে তার সেখানে চুপ করে বসে থাকাই কথা, কিন্তু সেটা সে পারছে না। তারপরে টিচার হয়তো কোনো একটা প্রশ্ন করলো, প্রশ্নটা শেষ করার আগে সেটা তুলে বসলো, অথচ সে নিজেও জানে না যে সেই প্রশ্নের উত্তর তার জানা আছে কিনা। তো এইরকমের অনেক, তারপরে দেখা গেল যে টিচার কিছু একটা পড়াচ্ছে, সে হয়তো সেটা অর্ধেকটা শুনেছে, মনোসংযোগের অভাব, মনোযোগিতার অভাব। মূল কয়েকটা ADHD যত রকমের লক্ষণ আছে সেগুলো যদি আমরা একটা ক্যাটাগরি করি, তাহলে কিন্তু এখানে অমনোযোগিতা, অতি অস্থিরতা এবং ইম্পালসিটি, যেটাকে বলে যে অতি আবেগে কোনো কিছু করে ফেলা, এই তিনটা ক্যাটাগরিতে কিন্তু সমস্ত লক্ষণগুলোকে আমরা ফেলতে পারি। এখানে যদি একটু আমি তোমাকে বলি, অতি আবেগে কিছু করা, এটাকে কি কি বলবে? একটা দুটো উদাহরণ দিতে পারো অতি আবেগে কিছু করা? হ্যাঁ, যেমন ধরো একটু আগে যেটা বলছিলাম যে বন্ধুরা হয়তো কিছু একটা বললো,
কোনো কিছু না বুঝে এসে হ্যাঁ আমি তো যাবো, আমি যাবো, আমি করবো, আমি পারবো, তাৎক্ষণিক তাৎক্ষণিক একটা ডিসিশন নিয়ে করবে, সেটা তো জানে না যে সে আসলে এটা পারবে। তারপরে ধরো কোনো কারণে খেলায় সে হেরে গেল, বাচ্চাদের জন্য খেলা খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। খেলায় সে হেরে গেল, কিন্তু এই হারাটা যে মেনে নিতে হবে সেটা হয়তো সে পারবে, কান্নাকাটি শুরু করে। এটা তো অনেক বাচ্চার মধ্যেই থাকে যে খেলা মেনে আর মেনে নিতে পারে না, কিন্তু তুমি এডিএইচডি করবে কোন সময়? এটা সাথে অন্যান্য লক্ষণগুলো মিলাতে হবে, করতে হবে, এবং সেটার একটা দীর্ঘসূত্রিত থাকতে হবে, কতদিন ধরে তার মধ্যে এই সমস্ত সেক্টরে আমি যে তিনটা যে ক্যাটাগরি বললাম, অমনোযোগিতা, অস্থিরতা এবং অতি আবেগ, এই তিনটা জায়গাতেই সবগুলো লক্ষণ যাচ্ছে করতে হবে। তো এইটা তো আমরা মানে শিশুদের ক্ষেত্রে শুনলাম, এবং শিশুদের লক্ষণগুলো মোটামুটি আমার কাছে মনে হয় যে একটু খেয়াল করলেই কিন্তু বাবা মা ধারণা করতে পারবেন, বা অ্যাটলিস্ট সন্দেহটা আসতে পারে যে সে কি এডিএইচডি তে ভুগছে আমার সন্তান কি। তো এই ক্ষেত্রে বড়দের এডিএইচডি, অ্যাডাল্ট এডিএইচডি তে আমি যদি তোমার কাছে অ্যাডাল্ট এডিএইচডির লক্ষণ বা কি দেখলে আমরা বুঝবো যে একজন অ্যাডাল্ট পার্সনের মধ্যে এডিএইচডি বিদ্যমান? মোটামুটি বাচ্চাদের যে লক্ষণগুলো বড়দের মতো লক্ষণগুলো থাকে, কিন্তু একটু অন্যভাবে, যেমন বড়দের ক্ষেত্রে কি হয়, এই মনোযোগিতার ব্যাপারটা কিন্তু অবশ্যই থাকে, মনোযোগ দিতে না পারে। যেমন ধরো একটা ইউনিভার্সিটিতে পড়া একটা ছেলে, তার কি করার কথা, তার তো অনেক লম্বা সময় ধরে ক্লাস অ্যাটেন্ড করার কথা, তার বিভিন্ন রকম গবেষণামূলক কাজকর্ম করার কথা, কিন্তু দেখা যায় যে এইসব জায়গায় গিয়ে কিন্তু সে ওই মনোযোগটা ধরে রাখতে পারছে। তার মানে ওই মনোযোগিতার ব্যাপারটা কিন্তু এখানেও আছে, অমনোযোগিতার ব্যাপারটা। আরেকটা যেটা ধরো জবে আছে, তার হয়তো বসের সামনে বসে আছে, সাধারণত আমরা বসের সামনে বসে কিন্তু আমাদের হাত পা নাড়াচাড়া জিনিসগুলো কিন্তু মানায় না, মানে এটা বা কোনো ইন্টারভিউ বোর্ডে, হ্যাঁ বা কোনো ইন্টারভিউ বোর্ডে এটা কিন্তু পরিস্থিতি ইয়ে করে পারমিশন দেয় না, কিন্তু সেই জায়গাগুলো সে কন্ট্রোল করছে। এই জিনিসগুলো থাকে। আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা লক্ষণ, এটা এটা দেখলেই অনেক কিছু বোঝা যায়, সেটা হলো সমস্ত কাজের ক্ষেত্রে দীর্ঘসূত্র, বা যেটাকে আমরা প্রোক্রাস্টিনেশন বলি। কারণ এডিএইচডি, অ্যাডাল্ট এডিএইচডি এর মধ্যে প্রোক্রাস্টিনেশন আছে। এখন এই প্রোক্রাস্টিনেশনটা মনে করো সমস্ত ক্ষেত্রে, কোনো কিছু একটা, এটা তার মানে সে কোনো কোনো কাজই হয়তো ঠিক মতো টাইম মতো করতে পারছে না, পরিমর্শি ঢিমিয়ে তালে চলছে, খুব বিলম্ব, খুব দেরি করে করে, মানে কোনোটাই সে ডেডলাইন, অফিস হলে সেটা প্রতিটা ক্ষেত্রে সে ডেডলাইন মিস করছে। তারপরে হচ্ছে রিসার্চ পেপার মানে যা যত জায়গায়, বা সে টাইমলি অফিসে টাইম ম্যানেজমেন্ট করতে পারতেছে না, সমস্ত ক্ষেত্রে তার একটা এরকম সময় দেখা যায় যে একদম লাস্ট মোমেন্টে রেডি হচ্ছে, তাই না? এরকম কিছু মানুষের মধ্যে আমরা দেখি অনেক সময় না, যে এডিএইচডি আছে। হ্যাঁ, যে টাইম ম্যানেজমেন্টের যে বিষয়টা, টাইম ম্যানেজমেন্ট মানে একটা মানুষের তো ধরো আমরা বড় মানুষের সময় আমরা সময় বুঝেছি, তো এই সময়টা কোন কাজ সময়ে বুঝে চলাটা তার যেটাকে ডিটেইল টাইম ম্যানেজমেন্ট তো একটা বড় বিষয়, সেটা আবার প্রায়োরিটাইজেশন করাটাও একটা ব্যাপার আছে। এবং এটা থেকে কি এক ধরনের ডিপ্রেশনও তারা ভুগতে পারে, যে সেটা ফিরে করতে পারলো না প্রোক্রাস্টিনেশনের কারণে একটা। হ্যাঁ, এটা শুধু প্রোক্রাস্টিনেশন না, আমি যদি বলি যে অ্যাডাল্টের মধ্যে এডিএইচডি আছে, সেই অ্যাডাল্ট ব্যক্তি তো জানে যে আমাদের অসুবিধা আছে, এবং যখন সে প্রত্যেকটা জায়গায় এটা নিয়ে স্ট্রাগল করবে, যেমন অমনোযোগিতার জায়গা, একজন মানুষ সে যখন চিন্তা করে তার নিজেকে নিয়ে, তখন তো সে ভাববে যে আমি কেন মনোযোগ দিতে পারছি, বা আমার ক্ষেত্রে কেন এই অসুবিধাগুলো, আমার কেন এই জিনিসটা জায়গায় তাকে স্ট্রাগল করতে হবে। তখন কিন্তু তার মধ্যে এক ধরনের ওই চিন্তাটা যে আমি একজন এডিএইচডি পেশেন্ট, হ্যাঁ, বা আমার মধ্যে এই জিনিসগুলো আছে, বা আমার এই সিমটম গুলোকে ম্যানেজ করতে আমাকে এইভাবে স্ট্রাগল করতে হচ্ছে, এই ভাবনাটাই তো তাকে অনেকটা একটা প্রেশার ক্রিয়েট করে।
প্রোডাকশনের মধ্যে সে এটা নিয়ে আরো বেশি বেশি এই যে চঞ্চলতা বা অস্থিরতা, আমরা কিন্তু প্রচুর অ্যাডাল্ট মানুষের মধ্যে প্রচন্ড অস্থিরতা, হয়তো কোনো মানে সাময়িক স্ট্রেসের কারণে এক ধরনের অস্থিরতা অনেকে ভোগে, কিন্তু অনেকের আছে দীর্ঘদিনের অস্থির স্বভাব। এইটা কি এই অস্থিরতা যাদের মধ্যে আছে তাদেরকে কি আমরা আইডেন্টিফাই করতে পারি যে হয়তো এনার এডিএইচডি আছে কিন্তু প্রপারলি ট্রিটেড হয়? নিশ্চয়ই পারবে। বিভিন্ন 3টা ক্যাটাগরিতে তাদের কথা বলতে হবে, তার সমস্ত লক্ষণগুলোকে ভালো করে যাচাই বাছাই করতে হবে এবং তার একটা ডায়াগনোসিস করতে হবে। রাইট, সো এটা ডায়াগনোসিস করা সম্ভব। আমার প্রশ্নটার উদ্দেশ্য সেটাই ছিল যে, এবং এটা কি সাইকোলজিক্যাল নানা রকম প্যারামিটারে ফেলে ডায়াগনোসিসটা সম্ভব, রাইট? সাইকোলজিক্যাল সম্ভব, কিন্তু এটা নিউরোলজিক্যাল। ওকে, আচ্ছা, তার মানে তাকে হচ্ছে নিউরোলজিস্টের কাছে যেতে হবে, হয়তো বা তার নিউরোলজিস্ট যেভাবে বলে টেস্ট করতে হবে সেই জিনিসগুলো করতে হবে। কারণ এটা তো অ্যাকচুয়ালি এডিএইচডি থেকে একটা নিউরো ডেভেলপমেন্ট, রাইট। তো সেখানে তাকে একজন নিউরোলজিস্টের কাছে যেতে হবে, সাইকিয়াট্রিস্টের কাছেও যেতে পারে, তারপরে কাউন্সিলের কাছে। ওকে, তাহলে নিউরোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্ট এই 3 ধরনের ট্রিটমেন্টের মধ্যে দিয়ে তাকে যেতে হবে। আবার আমি যদি একটু তোমার কাছ থেকে সাইকোলজিস্টের যে কাউন্সেলিং ট্রিটমেন্ট এডিএইচডি এর ক্ষেত্রে, অ্যাডাল্ট এডিএইচডি, এটা যদি তুমি আমাকে একটু বলো যে আসলে প্রসেসটা কিভাবে হতে পারে এবং এটার কতদিন ধরে ট্রিটমেন্ট করা লাগে এবং এটা কিউরেবল কিনা, বা কিভাবে এটাকে ম্যানেজ করা যায়। আমি যতদূর জানি যে এটাকে ম্যানেজ করে রাখতে হয়। সো এই জায়গাটা যদি তুমি আমাদেরকে একটু ক্লিয়ার করে বলো যে যারা অ্যাডাল্ট এডিএইচডি দেখছেন, এখানে আমি একটু বলে রাখি যে দর্শক, আপনারা যদি এডিএইচডি সম্পর্কে, এমনকি শিশুদের এডিএইচডি নিয়েও আপনারা জিজ্ঞেস করতে পারেন এবং অ্যাডাল্ট এডিএইচডি নিয়ে অবশ্যই বলতে পারেন। যে কোনো ধরনের প্রশ্ন থাকলে প্লিজ আমাদেরকে এই যে লাইভের নিচে করুন, আমরা আপনার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমে যেটা বলি সেটা হলো যে এডিএইচডি কিন্তু অ্যাডাল্ট বয়সে এসে নতুন করে হয়, এটা তো আর্লি চাইল্ডহুডেই তার মধ্যে এই লক্ষণগুলো থাকে। অনেকের ক্ষেত্রে বাবা মা যদি যে মানে বুঝতে পারেন, তারা আর্লি চাইল্ডহুডে ট্রিটমেন্ট শুরু করে দেন। আবার অনেকের ক্ষেত্রে হয় যে হয়তো বুঝতে পারেন না, সেই সময়ের লক্ষণগুলো হয়তো তীব্র থাকে না, পরবর্তীতে এসে 12 বছরের পরে গিয়ে হয়তো বা লক্ষণগুলো তীব্রভাবে আসে, সেভাবেও সেটা অ্যাডাল্ট স্টেজে চলে আসতে পারে। আর যেটা বিষয় যে অ্যাকচুয়ালি এডিএইচডি তো শিশুবেলায় হলেও এটা মানে আমাদের সারা জীবন ধরে এটা আমাদেরকে নিয়ে বেড়াতে হবে। তো যে কারণে নিউরোলজিস্টের কাছে যেতে হয় যখনই বাবা মা বুঝতে পারবে, সেটা ডায়াগনোসিসের জন্য বা শিওর হবার জন্য নিউরোলজিস্ট। আচ্ছা, তারপরে হচ্ছে তার ট্রিটমেন্ট, নিউরোলজিস্ট তাকে টেস্ট করবে, মেডিসিন দিবেন। সাইকিয়াট্রিস্টের কাছেও যেতে পারেন, হ্যাঁ, সাইকিয়াট্রিস্টের কাছে গেলেও সাইকিয়াট্রিস্টও তাকে মেডিসিন দিবেন। একটা জিনিস পরিষ্কার ভাবে একটু জানতে চাই কি, নিউরোলজিস্টের কাছে যাওয়ার পরে নিউরোলজিস্ট কি তাকে সাজেস্ট করবেন যে সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে কিনা, নাকি এটার মধ্যে কি কোনো অপশন আছে যে নিউরোলজিস্ট নাকি সাইকোলজিস্ট নাকি বোথ? এটা কে ঠিক করবে? এটা কে ঠিক করবে মানে এটা হচ্ছে ধরেন এডিএইচডি সম্পর্কে যদি আমরা জানতে চেষ্টা করি বিভিন্ন মাধ্যমে, তখনই কিন্তু আমরা জানতে পারবো যে এখানে আমার ডাক্তারও লাগবে, এখানে আমার সাইকোলজিস্ট। রাইট। তো ডাক্তার কি করবেন, কারণ যেহেতু এটা নিউরোর ব্যাপার, তো সেখানে একটা নিউরোলজিক্যাল ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট, মেডিসিন অবশ্যই খেতে হবে। ওকে, এখানে কিন্তু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা দিদি মাত্র বললেন যে পরবর্তী জায়গায় যাওয়ার আগে আমি আরেকটা ক্লিয়ার করি যে এডিএইচডি এর ক্ষেত্রে, এবং এটা শিশুদের ক্ষেত্রে, রাইট? হ্যাঁ, শিশুদের ক্ষেত্রে হোক বা অ্যাডাল্ট এডিএইচডি হোক, যেটাই হোক, এডিএইচডি এর একজন পেশেন্টকে কিন্তু একজন নিউরোলজিস্টের আন্ডারে ডায়াগনোসিস এবং ট্রিটমেন্টে যেতে হবে এবং তাকে মেডিসিন দিতে হবে। এডিএইচডি কিন্তু শুধুমাত্র কাউন্সিলিং এ কিউরেবল না বা ম্যানেজেবল না, এটার জন্য আপনাকে মেডিসিন নিয়ে যেতে হবে।
আর মেডিসিনটা কিভাবে কতদিন খেতে হবে, কিভাবে খেতে হবে, কোন ডোজে কত খেতে হবে, ডাক্তার বলে দিলেন। হ্যাঁ, আর সাইকোলজিস্টের যেটা কাজ, সাইকোলজিস্টরা এডিএইচডি কে শুধু ম্যানেজ করতে পারে। আসলে আমি আগেও মানে একটু আগেও একবার কিন্তু আমি বলেছি যে আসলে এটা আমাদের সারা জীবন ধরে ম্যানেজ করেই চলতে হবে। তো সেখানে সাইকোলজিস্টরা এটা ম্যানেজ করার জন্য বিভিন্ন রকম কাজ তার সঙ্গে করতে পারে। তো সাইকোলজিস্টও কিন্তু মানে কাউন্সিলিং, সাইকোলজিস্টরা যে সার্ভিসটা দেয় সেটা কিন্তু আমরা কাউন্সিলিং করছি, তো কাউন্সিলিং এ তাকে আমি যেটুকু বুঝলাম যে মূল কাজটা আসলে সাইকোলজিস্টকেই করতে হবে। মানে আমি ট্রিটমেন্টের জায়গায় আসবো, আমাকে ওষুধ খেতে হবে, আমি একটা ট্রিটমেন্টের মধ্যে আসবো, কিন্তু আমাকে জীবনে চলতে হলে এডিএইচডি কে ম্যানেজ করে চলতে হবে, এবং এই ম্যানেজ করে করাটা শেখাবেন হচ্ছে সাইকোলজিস্ট, তাকে হেল্প করবেন প্রফেশনালি। এবং এই প্রসেসটা কিভাবে শুরু হয়? প্রসেসটা যেটা শুরু হয় যে সাধারণত এডিএইচডির ক্ষেত্রে কিন্তু নিউরোলজিস্ট বলেন বা সাইকিয়াট্রিস্ট বলেন, তারা কিন্তু মানে রেফার করছে আপনাকে কাউন্সিলিং নিতে হবে। একটা সাধারণ আজকাল এই জিনিসটা হয়েছে, রেফার করে। তো আসার পরে যেটা হয় যে সাইকোলজিস্টের হাতে যে বিভিন্ন রকমের থেরাপি আছে, হ্যাঁ, ইন্ডিভিজুয়াল থেরাপি সেটা সেটা তো যারা প্রোভাইড করে, ওই থেরাপি বিভিন্ন রকম টেকনিক, কোনটা কোন বিহেভিয়ার থেরাপিটাই এডিএইচডি ক্ষেত্রে বেশি কাজে লাগে, তো সেই থেরাপি গুলো তারা প্রোভাইড করবেন। এর পাশাপাশি না কাউন্সিলররা আর কিছু কাজ যেটা আসলে খুব দরকার, কারণ আপনারা এতক্ষণে তো বুঝলাম যে এডিএইচডি তো এটা পুরো পরিবার যে ধরনের সমস্যা, তাতে পুরো পরিবার এবং সমাজেরও কিন্তু একটা সাপোর্টের দরকার হয়। কারণ তাদেরকে এডিএইচডি বাচ্চা বলি আর অ্যাডাল্ট বলি, তার কিন্তু ইন্টেলিজেন্স লেভেল কোন জায়গায় সাধারণদের চাইতে কোনো ঘাটতি নেই। শুধু তার এই অতি চঞ্চলতা এবং অতি অস্থিরতার বিষয়গুলো তার মধ্যে আছে। যেহেতু ইন্টেলিজেন্সের কোনো ঘাটতি নেই, সেহেতু তার পক্ষে কিন্তু সব কাজই করা সম্ভব। সব ধরনের পড়াশোনা, সব ধরনের জীবনে সাকসেসফুল হওয়ার জন্য যা যা করা দরকার সেগুলো কিন্তু করা সম্ভব, শুধুমাত্র যদি সে তার এই সিমটম গুলোকে। তো সেক্ষেত্রে তাহলে পরিবারকে সহযোগিতা করতে হবে, সবার সাথে বাবা মা। তো কাউন্সিলর কিন্তু অনেক সময় প্যারেন্টদের সাথেও এতে নিয়ে, ওকে, আর শিশুদের ক্ষেত্রে তো অবশ্যই অবশ্যই প্যারেন্টদের সাথে, লাইফ পার্টনারের সাথেও কাজ করতে হবে। লাইফ না প্যারেন্টদের সাথেও করতে হয়। কারণ অনেক সময় দেখা যায় যে বাবা মা তার সন্তান সে যতই অ্যাডাল্ট হয়ে যাবে কিভাবে, কারণ এডিএইচডি তে এডিএইচডি যে লক্ষণগুলো আমরা জানলাম বা তাদের জীবনে যে সমস্যাগুলো হয়, সেই সমস্যাগুলো একটা রিলেশনশিপের উপর অনেক বেশি প্রভাব ফেলে। এই যে প্রোক্রাস্টিনেশনের কথা আমরা বলছি, তো এই যে প্রোক্রাস্টিনেশন যাতে তার একটা অসুবিধে, সেটা তো তার সাথে যে মানুষগুলো সম্পর্কিত তাদেরকে বুঝতে হবে। অবশ্যই, হ্যাঁ। তারা যদি না বুঝে, তারা অনেক অনেক ক্ষেত্রে হয় যে পার্টনার বা বাবা মা বা সে যত ধরনের সম্পর্কে সম্পর্কিত পরিবার বা সমাজে, তারা হয়তো মনে করে যে ও আমাকে ইগনোর করছে, হ্যাঁ ও ইচ্ছা করে এগুলো করছে, কিন্তু আসলে তো ব্যাপারটা তা নয়। সুতরাং ওই মানুষগুলোর সাপোর্ট তার জীবনে খুব দরকার, কারণ সে যদি রিলেশনশিপে ভালো না থাকে তখন তো তার মধ্যে আরো অন্যরকম সিম্পটম তৈরি হয়। তো সেই জায়গাগুলোতে যেন সাপোর্ট করে, সেই কাজটাও কিন্তু কাউন্সিলর করে। এবং এই যে এডিএইচডি বড়দের মধ্যে কেউ অ্যাডাল্ট হয়ে জানলো যে তার এডিএইচডি আছে এবং ডায়াগনোজ হলো এবং ট্রিটমেন্ট শুরু হলো, কাউন্সিলিং নেওয়া শুরু হলো। তুমি যেটা বললে যে ম্যানেজ করতে, একটা বয়সের পরে সেই কাউন্সিলিং কি আসলে খুব ভালোভাবে কাজে দেয়? বাচ্চাদের ক্ষেত্রে খুবই কাজে দেয়, এটা আমরা জানি যে এডিএইচডি বাচ্চাদেরকে কাউন্সিলিং খুব দারুণ একটা ম্যানেজ করার ক্যাপাসিটি গ্রো করায় দেয়। কিন্তু বড়দের ক্ষেত্রে প্রপার কাউন্সিলিং যদি কেউ নিতে চায় এবং তাহলে সেখানে ফলপ্রসূ হওয়ার হার কেমন, এবং এক্ষেত্রে একজন পেশেন্ট তার কি নিজের কি মোটিভেশনটা থাকা প্রয়োজন? অবশ্যই তার নিজের মোটিভেশন, কারণ সে তো এডিএইচডি পেশেন্ট, সে তো এমনি মোটিভেশন তার কম, এমনি মোটিভেশন মোটিভেশন তার কম, কিন্তু ওই যে কাউন্সিলর ওই মোটিভেশনের জায়গাটাতে কাজ করে। রাইট, হ্যাঁ, এখানে তো আসলে সিমটম গুলো ধরে ধরে কাজ করে। তো সেইখানে আর তার যদি
তাহলে অবশ্যই সে কাউন্সিলরের পরামর্শ অনুযায়ী সে অস্থিরতা, চঞ্চলতা, প্রোক্রাস্টিনেশন, এভরিথিং she already managed. ম্যানেজ করে চলতে হবে, কিন্তু কিওর হচ্ছে এটা কিওর হবে না, কিন্তু এটাকে একটা সহনীয় পর্যায়ে যেন সে ফাংশনিং থাকতে পারে, যেন সে তার জীবনে চলার পথে যে এটা এই সমস্যার কারণে যে সকল অসুবিধাগুলো হয় ওই অসুবিধাগুলোকে যেন সে কমিয়ে নিচ্ছে। কিন্তু আমরা এটা গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে না যে এটা একেবারেই থাকবে না। কিন্তু আমরা এরকম এডিএইচডি পেশেন্ট, একজন এডিএইচডি পেশেন্টের তো অনেক, তোমার চিঠি শুনতে যাবো যে এরকম অনেক কেস তো আমরা ডিল করেছি। আমি যতটুকু জানি যে তোমাদের যে যারা এডিএইচডি কে এখন খুব মানে আগে যেটা নিয়ে একটা আতঙ্ক ছিল, আমার এডিএইচডি আছে, আমি কাজ করতে পারছি না, সবসময় অস্থির হয়ে যাচ্ছি, প্যানিকড হয়ে যাচ্ছি বা ডিমোটিভেটেড, হ্যাঁ একটা কাজ করতে গেলে অনেক সময় লাগায় বা পড়ি না, দিনের পর দিন ফেলে রাখি, এই জায়গা থেকে একেবারেই অন্যদিকে চলে আসছে। সে একটা বেশ মোটিভেশন আছে তার ভেতরে, সে অস্থিরতা কাটিয়ে উঠেছে। এরকম কেসও কিন্তু আমাদের এই শান্তি বাড়িতেই আমরা দেখেছি, রাইট? হ্যাঁ, এই এই ব্যাপারে যদি একটু বলো তুমি, যে আমি সেই পজিটিভ কেস গুলো সম্পর্কে একটু তুমি যদি ধারণা দাও যে কতদিন লেগেছে তাদের কাউন্সিলিং নিতে, কয়টা সেশনের পরে কোনো একটা নির্দিষ্ট কেসের কথাও তুমি বলতে পারো যেটা এডিএইচডি থেকে সে উত্তরণ পেয়েছে। আমি একটা বাচ্চার সঙ্গে কাজ করেছিলাম, বাচ্চাটার সঙ্গে আমি 12টার মতো সেশন করেছি। 12টার মতো সেশন হয়েছিল। তো বাচ্চাটা কিন্তু তার যে অসুবিধাগুলো নিয়ে আসছিল সেই অসুবিধাগুলো থেকে সে মোটামুটি বের হতে পেরেছে, এবং আমি ফলো আপ করতে করেছি। বিশেষ করে তার একটা ইয়া ছিল যে ক্লাসে বসতো, তো এটা নিয়েই তার মা আসছিল, কিন্তু এবং এরপরে তারা অন্য সব প্রসেসের মধ্যে দিয়ে এসেছে, ডাক্তার কাছে গিয়েছে, মেডিসিন ছিল, তারপরে তো আমার সঙ্গে কাজ করে কিন্তু বাচ্চাটা অনেক ডেভেলপ হয়েছে, এবং সে তার এই কিছু কিছু সিমটম, আমি বলবো যে একেবারে যে ইয়ে হয়ে গেছে সেটা সম্ভব না কখনোই, তো সে কিন্তু অনেক ইমপ্রুভ করেছে। এবং আমরা এই ফলো আপটাও আমি বুঝতে পেরেছি, এবং আমরা এরকম ফলো আপও দেখেছি যে একেবারেই ক্লাসে বসতো না বা হোমওয়ার্ক করে না বা ভীষণ রকম প্রোক্রাস্টিনেশনের সমস্যা, এরকম কেস গুলো কিন্তু দেখেছি যে বিশেষ কিছু সিমটম কিন্তু বেশ অনেকখানি কিওর করেছে, কমে নিয়ে আসে। এডিএইচডির ক্ষেত্রে আমরা বাবা মার সহযোগিতার কথা শুনেছি। দিদি একটু যদি আমাকে বলো যে শিশুদের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান এবং বড়দের ক্ষেত্রে তার কর্মস্থল এবং শিক্ষা প্রতিষ্ঠান অলসো অনেক বড় আছে যারা শিক্ষা এখনো হয়তো ইউনিভার্সিটিতে পড়ে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে এই যে শিক্ষক এবং কলিগ তাদেরও তো একটা ভূমিকা আছে না? সেক্ষেত্রে কিভাবে তাদের সাথে ডিল করা যায় যে আমার সন্তান এডিএইচডি তে ভুগছে, এটা বাবা মা গিয়ে বলতে পারেন, এবং শিক্ষকরা ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকাটা একটু যদি তাদের সম্পর্কে একটু অ্যাওয়ার করার জন্য কিছু বলো। আসলে আমার জানা মতে ঢাকা শহরে আছে যারা এই জিনিসগুলো ম্যানেজ করে বাচ্চাদের, আর বড়দের যেটা হয় যে অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি লেভেলে বা কর্মস্থলে এই জায়গাটাতে কিন্তু আসলে অন্যের কোঅপারেশনের জায়গাটা কম, এটা একটা ব্যাপার। কিন্তু যদি একটা অ্যাডাল্ট মানুষ, একজন এডিএইচডি অ্যাডাল্ট পেশেন্ট, সে তো নিজের অসুবিধার কথা নিজেই অন্যকে কনভিন্স করতে পারে। আমি একটা মেসেজ দিতে পারি যে অ্যাডাল্ট এডিএইচডি যাদের আছে তারা যদি তাদের কর্মস্থলে বা ইউনিভার্সিটি লেভেলে পড়াশোনার জায়গায় যদি অসুবিধাটা ফেস করে, আমার মনে হয় তারা অনেক সময় হতে পারে, জানি না তুমি এটা বুঝাচ্ছ কিনা, অনেক সময় হতে পারে যে সে নিজের অসুবিধার কথা নিজে বলতে পারে, লজ্জা পায় বা তার খারাপ লাগে, আত্মসম্মানে লাগে। তো সেই জায়গাটা ফেলে যদি আমরা অসুবিধার কথাটা বলতে পারি, যেমন ধরো আমার ডায়াবেটিস একটা
ক্রনিক ডিজিজ এবং এটা কিন্তু ম্যানেজেবল, এটা কিউরেবল না। তো সেটা যদি আমরা সবাইকে বলতে পারি যে আমি মিষ্টি খাবো না, আমার ডায়াবেটিস, হ্যাঁ, তাহলে এইটা আমরা কেন বলতে পারি? একদম এই জায়গাটাতে যে মেন্টাল হেলথের কথা আমরা বলি না, ট্যাবু এক ধরনের। এটা তো অবশ্যই বলা দরকার, একদম অবশ্যই বলা দরকার। এবং সেখানে যদি বাবা মা বা ফ্যামিলি যদি কোনোভাবে অ্যাক্সেস পায়, তাদেরও সেখানে বলা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা মেসেজ আমরা পেলাম যে আমার এডিএইচডি আছে এবং আমি সেটা জানি, এবং আমি যখন কর্মস্থলে হোক বা শিক্ষা প্রতিষ্ঠানে হোক আমি নিজে কিছু প্রবলেম ফেস করছি কিন্তু অন্যদেরকে বোঝাতে পারছি না, ফলে আমার কমিউনিকেশনের সমস্যা হচ্ছে, কাজ করতে সমস্যা হচ্ছে, ক্লাসে সমস্যা হচ্ছে, দেন আমার নিজের প্রবলেমটা আমার নিজেকে বলতে হবে যে আমার এডিএইচডি আছে, আমার একটু সমস্যা হয়, বাট আই এম ট্রাইং টু ম্যানেজ ইট, আপনাদের সহযোগিতাটা আমার দরকার। এবং এই ক্ষেত্রে প্যারেন্টসও ভূমিকা রাখতে পারেন, এই ক্ষেত্রে পার্টনার ভূমিকা রাখতে পারেন, বন্ধুরা ভূমিকা রাখতে পারে, কাছের মানুষ ভূমিকা রাখতে পারে, যে যে নিজে বলতে পারছে না তার হয়ে বলতে পারে না। এবং আমি এই ক্ষেত্রে আরেকটু অ্যাড করতে চাই যে আমরা আসলে মেন্টাল হেলথ নিয়ে খুব কম জানি, খুবই কম জানি। শিক্ষা প্রতিষ্ঠান বলেন বা কি বলে কর্মক্ষেত্র বলেন, সমাজে যে কোনো জায়গাতে আমরা মেন্টাল হেলথ সম্পর্কে আমাদের জ্ঞান খুবই কম। সেখানে আমরা মেন্টাল হেলথ বলতে যাটুকু বুঝেছি সেটুকু আমরা বুঝেছি ডিপ্রেশন, এখন পর্যন্ত ডিপ্রেশনই আমরা আটকে আছি। তো এই জায়গাটাতে যদি আমরা এইভাবে ভাবি যে এডিএইচডি হোক বা আরো নানান রকমের মেন্টাল হেলথ ইস্যু আছে, সেগুলো সম্পর্কে আসলে আমাদের জানতে হবে এবং আমাকে বুঝতে হবে যে আমার কর্মীদের মধ্যে এর হয়তো এটা আছে, বা আমার শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের মধ্যে হয়তো এই ছেলেটি অ্যাডাল্ট বা এই মেয়েটি অ্যাডাল্ট, বাট তার এডিএইচডি হয়তো আছে। তো তার সাথে আমাকে সেই কমিউনিকেশনটা করতে হবে এবং তাকে আমার সাহায্য করার মনোভাবটা থাকতে হবে। দরকার হলে তাকে আমার হয়তো এগিয়ে নিয়ে যেতে হবে যাতে he or she can take professional support from a psychologist। তো এই জায়গাটাই দিদি আমার মনে হয় যে শিক্ষকদের বা বড় বড় অফিসগুলোতে সচেতনতা তৈরি করা। এটা একদমই ঠিক বলেছো, মানে একটা সামাজিক যে একটা সচেতনতা, মানে আমাদের সমাজে যত ধরনের ইনস্টিটিউশন আছে, সে শিক্ষা প্রতিষ্ঠান হোক বা চাকরির জায়গা হোক বা যে হসপিটাল বা পরিবার, সবগুলো তো আমাদের ইনস্টিটিউশন। এই ইনস্টিটিউশন গুলোর মানুষ যদি এগিয়ে আসে তাহলে এগুলো কিন্তু আসলে সমস্যা, এগুলো কিন্তু আসলে সমস্যা নেই। কারণ যার মধ্যে এডিএইচডি সিমটম আছে, এটা তো সে তো আমাদের সমাজের, আমাদের এডিএইচডি বা আরো এখন অনেক অনেক রকমের জিনিস এসছে, তো সে এবং সে কিন্তু ফাংশনিং মানুষ। এবং আমার দেখা অনেক মানে এডিএইচডি পেশেন্টরা তারা কিন্তু ভীষণ ইন্টেলিজেন্ট, হ্যাঁ ভীষণ ইন্টেলিজেন্ট, ভীষণ মানে খুব তাদের হচ্ছে স্কলার, প্রতিভাবান, বিভিন্ন ক্ষেত্রে তারা কিন্তু এগিয়ে যেতে পারে। এই ছোট ছোট জিনিসগুলোকে তাদের যদি আমরা একটু সমাজ সবাই মিলে যদি আমরা সাহায্য করি বা এগিয়ে যেতে সাহায্য করি, তারা আমাদের জন্য কোনো অসুবিধাই নেই। এক্স্যাক্টলি। এবং মোটিভেট করাটা আসলে যদি তাকে যদি হেল্প করা হয় এবং যে প্রফেশনাল সাপোর্টটা সে নিয়ে আসতেছে একজন সাইকোলজিস্টের কাছ থেকে, সেটার পরে তাকে যদি বাসায় বা শিক্ষা প্রতিষ্ঠানে বা অফিস এনভায়রনমেন্টেও তার আপনজনরা তাকে ক্রমাগত তাকে মোটিভেট করে, তাকে ইন্সপায়ার করে যে ক্যান ওভারকাম দিস সিচুয়েশন, তাহলে আমার মনে হয় যে সে আরো দ্রুত জায়গা থেকে বের হয়ে আসতে পারবে। আমরা যেমন এডিএইচডি শুনলে একটু ভয় পাই বা কি হবে, সেই জায়গাটাও কিন্তু আমাদের সমাজে এতক্ষণ থাকবে। এখানে ভয় পাওয়ার তো কিছুই নেই, আমরা সবার মধ্যেই কম বেশি চঞ্চলতা থাকে, অস্থিরতা থাকে, প্রোক্রাস্টিনেশনও থাকে, আমরা সবাই অলসতা করতে পছন্দ করি, কিন্তু সেটা যখন মাত্রা ছাড়িয়ে যায় তো ওই জায়গাটাতেও আসলে ম্যানেজ করার বিষয় আছে আমাদের। আমি মনে করি যে আমাদের সবারই কিছু না কিছু মেন্টাল ইলনেস কোনো না কোনো সময় গ্রো করে আমাদের মধ্যে সবারই। কেউ কখনো ডিপ্রেশনে ভুগি, কেউ কখনো এই অল্প বিস্তর এডিএইচডি তেও ভুগি, সেটা হয়তো মাত্রা ছাড়িয়ে যায়, সিমটম গুলো আমাদের থাকে, কিন্তু সেটা হয়তো আমরা নিজেরা যার যার ইচ্ছা শক্তি মানসিক শক্তি দিয়ে আমরা হয়তো সেটাকে ম্যানেজ করে ফেলি। আমাদের পরামর্শ হচ্ছে যে যখন এটাকে ম্যানেজ করা যাচ্ছে না তখন এটার ব্যাপারে কনসার্ন হতে হবে, প্রপার ট্রিটমেন্টে যেতে হবে, ডায়াগনোসিসে যেতে হবে, এবং যদি ডায়াগনোসড হয় তাহলে সেটার জন্য ট্রিটমেন্টের পাশাপাশি
অন্যতম একটি বিশেষ ট্রিটমেন্ট কাউন্সিলিং, সেটা কিন্তু নিতে হবে। কাউন্সিলিং আপনাকে প্রপার একটা পথ দেখাবে হাউ টু ওভারকাম দিস সিচুয়েশন when you are suffering from ADHD, whether you are adult or infants, children. So দিদি, ADHD সম্পর্কে আজকে আমরা অনেক কিছুই জানলাম, এবং ভবিষ্যতে আমরা হয়তো ADHD নিয়ে আরো কথা বলবো, বাচ্চাদের ADHD কথা বলবো, এবং আরো অন্য বিষয় নিয়ে মেন্টাল হেলথের বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলাটা খুব দরকার। তুমি আর কিছু বলতে চাও? আপনারা শান্তিবাড়ির এই লাইভটা দেখবেন, কোনো প্রশ্ন থাকলে সেটা করবেন এবং নিয়মিত আপডেট করবেন। আর যত বেশি আপনাদের পক্ষে সম্ভব এই মানসিক সচেতনতার বিষয়গুলো সবাইকে জানান। ধন্যবাদ। একদমই তাই, এবং মানসিক স্বাস্থ্য নিয়ে আপনারা সচেতন থাকেন, কারণ মানসিক স্বাস্থ্য খুবই ক্রুশিয়াল একটা ব্যাপার, এবং এটাকে তুচ্ছ করে দেখার কোনো বিষয় না। শান্তিবাড়ি সবসময় আপনাদের পাশে আছে, নারীর পাশে আছে, পুরুষের পাশেও আছে। সো যখনই দরকার আপনারা শান্তিবাড়িতে আসবেন, এবং আপনারা যদি অর্পিতাদির সাথে কনসাল্ট করতে চান, সেটা ADHD হোক বা অন্য যে কোনো ধরনের মেন্টাল হেলথ ইস্যুতে অর্পিতাদির অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। সেক্ষেত্রে আমাদের ফোন নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করতে পারেন। অর্পিতাদি আমাদের সঙ্গে আছেন, আমাদের পরম বন্ধু হয়ে, এবং আমরাও শান্তিবাড়ি আপনাদের সবার জন্য আমাদের দ্বার খোলা রেখেছি। ভালো থাকবেন, দেখা হবে আগামী।